ইরান ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধ থেমেছে মাত্র কয়েকদিন, আর তাতেই যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগের নতুন মাত্রা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোন আলাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এই আলোচনায় দুই নেতা ইরান ইসরায়েল সংঘাতে টেকসই শান্তি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে বলা হয়, ২৬ জুন অনুষ্ঠিত এই ফোন আলাপে রুবিও সরাসরি জানিয়েছেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না। ওয়াশিংটনের এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন ইরান নিজেই অভিযোগ করছে, IAEA এর প্ররোচনামূলক রিপোর্টের সুযোগ নিয়ে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ফোন আলাপের আনুষ্ঠানিক বিবৃতিতে আরও বলা হয়, দুই নেতা ইরান ও ইসরায়েলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং মধ্যপ্রাচ্যের টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন, যদিও এই সহযোগিতার ধরন, কাঠামো ও সময়কাল স্পষ্ট করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান এই মুহূর্তে অত্যন্ত জটিল কূটনৈতিক অবস্থানে রয়েছে। একদিকে ইরানের প্রতিবেশী দেশ হিসেবে ইসলামাবাদ এই অঞ্চলের নিরাপত্তাজনিত যে কোনো সংকটে প্রত্যক্ষভাবে প্রভাবিত হচ্ছে, অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখাও তাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, ১৩ জুন বিনা উস্কানিতেই ইরানের সামরিক, বেসামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে বিমান হামলা শুরু করে ইসরায়েল। যুদ্ধ গড়ায় ১২ দিনের সংঘাতে যাতে প্রাণ হারান অন্তত ৬০০ জন, আহত হন আরও ৫,০০০-এর বেশি। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের হিসাবে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন কমপক্ষে ২৯ জন এবং আহত হয়েছেন প্রায় ৩,৪০০ জন। যুদ্ধের ভয়াবহতা সত্ত্বেও ২৪ জন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ থেমে যায়, যেখানে পাকিস্তান প্রকাশ্যে ইরানকে সমর্থন দেয়। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র পাকিস্তান ফোন আলাপ নতুন বার্তা দিচ্ছে। কেউ কেউ বলছেন, ইরানকে চাপে রাখতে মার্কিন কৌশলগত উদ্যোগের অংশ এই আলাপ। অন্যদিকে পাকিস্তান হয়তো নিজের অবস্থানকে ব্যালেন্স করতে চাইছে, যাতে পশ্চিমারাও বিমুখ না হয়। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই আলোচনার পর মধ্যপ্রাচ্যে সত্যিই কি শান্তি আসছে, নাকি এটি কেবল যুদ্ধবিরতির পরবর্তী পর্বের সূচনা? যুদ্ধবিরতির পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খামেনি বলেন, ট্রাম্প তার একটি বক্তৃতায় বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। ট্রাম্প সত্য প্রকাশ করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কখনো আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী। খামেনি বলেন, ইরান যুদ্ধে বিজয়ী হয়েছে। তারা আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। এজন্য তারা এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। এর আগে এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি এমন বার্তা দিয়েছেন। তিনি শিগগিরই জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দেবেন বলেও পোস্টে জানানো হয়। বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন।
তবে যুদ্ধবিরতির পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি। বিবিসি জানিয়েছে দীর্ঘ এ যুদ্ধে দেশটির পরিবেশ অনেকটাই বদলে গেছে। ফলে প্রকাশ্যে এসেই দেশের পরিস্থিতি দেখে বড় ধাক্কা খাবেন খামেনি। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করেছিল কারণ তারা আশঙ্কা করেছিল যে যদি তা না করে তাহলে ইসরায়েল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। বৃহস্পতিবার নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। এ নিয়ে খবর প্রকাশ করেছে আল জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল। আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। এখানে ইসলামী প্রজাতন্ত্র বিজয় লাভ করেছে, যা যুক্তরাষ্ট্রের মুখে এক কঠিন থাপ্পড়। খামেনি যুক্তি দিয়ে বলেন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। ইহুদিবাদী সরকার কার্যত ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে পরাজিত ও চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এদিকে ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতির পর প্রথম বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এ বার্তায় তিনি বিজয়ের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জায়নবাদীদের বিরুদ্ধে জয়ের জন্য অভিনন্দন জানান তিনি। খামেনি বলেন ভ্রান্ত ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে বিজয়ের জন্য অভিনন্দন। ইসরায়েলকে উদ্দেশ্য করে তিনি এমন বার্তা দিয়েছেন। তিনি শিগগিরই জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দেবেন বলে জানিয়েছে আল জাজিরা। বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন। তবে যুদ্ধবিরতির পর থেকে তার আর কোনো খবর পাওয়া যায়নি। বিবিসি জানিয়েছে দীর্ঘ এ যুদ্ধে দেশটির পরিবেশ অনেকটাই বদলে গেছে। ফলে প্রকাশ্যে এসেই দেশের পরিস্থিতি দেখে বড় ধাক্কা খাবেন খামেনি। 2002 সালে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি প্রকাশ্যে আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্টরা দৃঢ় কণ্ঠে ঘোষণা করে যাচ্ছেন ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। ইরান 1970 সাল থেকে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য। এই চুক্তির শর্ত হলো অস্ত্র না থাকা দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে থাকবে। তবে 1979 সালের বিপ্লবের অনেক আগেই ইরানের তৎকালীন রাষ্ট্রপ্রধান শাহ মোহাম্মদ রেজা পাহলভি পারমাণবিক শক্তি অর্জনের আকাঙ্ক্ষার কথা বলেছিলেন। যুক্তরাষ্ট্র তখনই সন্দেহ করেছিল তিনি গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছেন। রেজা পাহলভির পতনের মাত্র 5 বছর পর ইসলামী প্রজাতন্ত্র গোপনে পারমাণবিক জ্বালানি ও অস্ত্র তৈরির উপাদান প্রস্তুতের চেষ্টা শুরু করে। এরপর শুরু হয় এক দীর্ঘ লুকোচুরির খেলা, আলোচনা, চুক্তি ও পর্যবেক্ষণ। শেষ পর্যন্ত 2015 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক চুক্তি হয়, যাতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি না করার স্থায়ী প্রতিশ্রুতি দেয় এবং বাড়তি নজরদারিতে রাজি হয়। এই চুক্তি নিয়ে বেশ সমালোচনা হয়েছিল। 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরিয়ে নেন এবং বলেন তিনি আরও ভালো চুক্তি করবেন, কিন্তু সেই চুক্তি আর হয়নি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে সেই ট্রাম্পই আবার ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার নির্দেশ দিয়েছেন। কার্যত ওই হামলার মাধ্যমে তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করেছিলেন। অবশ্য শেষ পর্যন্ত তিনি আবার যুদ্ধবিরতি বলবৎ করতে ভূমিকা নেন। ইরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে সত্যিই প্রতারণার পথ অনুসরণ করে থাকে, তবে সেই পথের প্রথম এবং আসল পথ প্রদর্শক ছিল ইসরায়েল নিজেই।
ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের গবেষকরা মনে করেন 2021 সালের হিসাব অনুযায়ী ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক ওয়ারহেড আছে। এগুলো বিমান, ক্ষেপণাস্ত্র এবং সম্ভবত সমুদ্রপথেও বহনযোগ্য। ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন 1950-এর দশকের মাঝামাঝি ভাবতে শুরু করেন তার দেশের নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্র অপরিহার্য। তখন থেকে ইসরায়েল গোপনে পারমাণবিক প্রযুক্তি সংগ্রহ করতে থাকে। এ সময় তারা বহুবার যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে বিভ্রান্ত করেছিল। 1956 সালে সুয়েজ খাল সংকটের পর ফ্রান্স ইসরায়েলকে পরমাণু কর্মসূচিতে সহায়তা করতে চায়। গোপনে তারা ইসরায়েলের নেগেভ মরুভূমিতে ডিমোনা পারমাণবিক চুল্লি তৈরি করতে সহায়তা করে। ফ্রান্সের সঙ্গে চুক্তির আওতায় ডিমোনায় একটি ভূগর্ভস্থ রাসায়নিক প্রক্রিয়াকরণ প্ল্যান্টও গড়ে তোলা হয়। অবশ্য এই পারমাণবিক স্থাপনার কথা কোনো নথিপত্রে উল্লেখ করা হয়নি। 1950-এর দশকের শেষ দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ডিমোনার গোপন পরমাণু স্থাপনাটি আবিষ্কার করেন। ইসরায়েল তখন মার্কিন দূতাবাসকে মিথ্যা তথ্য দিয়ে বলেছিল এটি শুধু একটি টেক্সটাইল কারখানা। পরে যখন ইসরায়েলের মিথ্যা ধরা পড়ে যায় তখন তারা আবার বলে এটা ধাতুবিদ্যার গবেষণাগার। সেখানে অস্ত্র তৈরির রাসায়নিক প্ল্যান্ট নেই যা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা যায়। 1960 সালের ডিসেম্বরে বেন গুরিয়ন ইসরায়েলের পার্লামেন্টে বলেন এটি 24 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি গবেষণা চুল্লি। এই পরমাণু কর্মসূচি একমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি পরমাণু অস্ত্রের সম্ভাব্য বিস্তার নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি ইসরায়েলের পরমাণু কর্মসূচির নিয়মিত পর্যবেক্ষণের উপর জোর দেন। 1961 সালে এক মার্কিন পরিদর্শক দল জানায় এখানে পরমাণু অস্ত্র তৈরির মতো কিছু নেই। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর পরও দাবি থাকে পরিদর্শন চলতে থাকুক, যাতে আরব দেশগুলো বিশেষ করে মিশরকে আশ্বস্ত করা যায় যে ইসরায়েলের কোনো গোপন পরমাণু বোমা বানানোর কর্মসূচি নেই। 1968 সালে সিআইএ নিশ্চিত হয় ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে। তখনই মাত্র পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি তৈরি হচ্ছিল। পরে এতে জাতিসংঘের সদস্য দেশগুলোর অনেকে স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্র বুঝে গেছে অনেক দেরি হয়ে গেছে। ইসরায়েলকে তার পরমাণু কর্মসূচি থেকে এখন ফিরিয়ে আনা আর সম্ভব নয়। 1969 সালের 26 সেপ্টেম্বর হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার একটি গোপন চুক্তি করেন। এই চুক্তিতে বলা হয়েছে ইসরায়েল তার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে না বা পরমাণু অস্ত্র আছে এমনটা স্বীকার করবে না। বিনিময়ে যুক্তরাষ্ট্র ডিমোনা পরমাণু স্থাপনা পরিদর্শন করবে না এবং ইসরায়েলকে এনপিটিতে স্বাক্ষর করার জন্য চাপ দেবে না। যুক্তরাষ্ট্রের তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জারের এক নোটে বলা হয়েছে নিক্সন ইসরায়েলের প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারকে বলেছিলেন ইসরায়েল যেন মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্র প্রকাশ্যে আনার মতো কোনো কাণ্ড না করে। 1979 সালে যুক্তরাষ্ট্রের একটি উপগ্রহ তৈরি করে। 1963 সালের আংশিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ চুক্তি মানা হচ্ছে কিনা তা নজরদারির জন্য তৈরি করা হয়েছিল এই স্যাটেলাইটের দক্ষিণ আফ্রিকার উপকূলে আছে একটি সম্ভাব্য পারমাণবিক বিস্ফোরণের বিষয়টি ধরা পড়ে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার এবং অন্য কর্মকর্তারা সন্দেহ করেন এটা ইসরায়েলেরই পারমাণবিক পরীক্ষা হতে পারে। যদি সত্যি তাই হয়ে থাকে তবে সেটা নিক্সন মেয়ার গোপন চুক্তির লঙ্ঘন হতো। তবে ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার কথা স্বীকার করেনি। অনেক বিশেষজ্ঞ এখনও সন্দেহ পোষণ করে থাকেন আদৌ এমন কোনো পরীক্ষা বা ধামাচাপা দেওয়া হয়েছিল কিনা। 2011 সালে কংগ্রেস সহকারী লিওনার্দো ওয়েইস লেখেন সব তথ্যই বলছে এটি ছিল ইসরায়েলের পারমাণবিক পরীক্ষা, তবে ইসরায়েল আজও এটি স্বীকার করেনি। ইসরায়েল তার সবচেয়ে ঘনিষ্ঠ ও শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্রকেও ধোঁকা দিয়েছে, কারণ তারা বিশ্বাস করে পারমাণবিক বোমা তাদের অস্তিত্ব রক্ষার বীমা।
কিন্তু ইসরায়েল প্রতারণা করলেও যুক্তরাষ্ট্র তাদের ক্ষেত্রে নমনীয়। ইরানের ক্ষেত্রে কোনো রকম দায় মুক্তি দিতে রাজি নয় তারা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্ষেত্রে যে নমনীয়তা দেখিয়ে আসছে তার ফলে মধ্যপ্রাচ্যে বহু দশক ধরে তাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির অভিযোগ তোলা হচ্ছে। আজ ইরান এমন একটি অঞ্চলে আছে যেখানে তার চারপাশে ঘিরে আছে রাশিয়া, ভারত, পাকিস্তান ও ইসরায়েলের মতো পারমাণবিক শক্তিধর দেশ। একসময় যেভাবে শাহ মোহাম্মদ রেজা পাহলভি পারমাণবিক বীমা চাইতেন, তেমনি আজকের ইরান সরকারও চায়। এমনকি ভবিষ্যতে যদি ইরানের শাসক পরিবর্তন হয়, তবু কেউ নিশ্চিত করে বলতে পারবেন না তারা পারমাণবিক অস্ত্র বানাতে চাইবে না। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন দাবি করেছে ইরানের সব পরমাণু স্থাপনা পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। বর্তমানে পৃথিবীতে পারমাণবিক শক্তিধর 9 দেশের মধ্যে অন্যতম হলো পাকিস্তান। তবে সপ্তম দেশ হিসেবে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা পুরো বিশ্বকেই অবাক করে দিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ভারতের নজর থেকে বাঁচিয়ে এখনও তাদের পরমাণু স্থাপনা রক্ষা করতে পেরেছে পাকিস্তান। কখনো কখনো একটি জাতির অস্তিত্ব, মর্যাদা ও আত্মরক্ষার দায়িত্ব এসে পড়ে একজন মানুষের কাঁধে। তিনি থাকেন গবেষণাগারে, সামনে থাকে না ট্যাঙ্ক বা রাইফেল, কিন্তু তার কাজের ফলাফল পুরো জাতিকে রক্ষা করে দেয় যুদ্ধ ছাড়াই। পাকিস্তানের ইতিহাসে এমন এক ব্যক্তি ছিলেন ডক্টর আব্দুল কাদির খান, একজন বিজ্ঞানী, একজন স্বপ্নদ্রষ্টা, যিনি বিশ্বাস করতেন রাষ্ট্রের প্রতিরক্ষা শুধু বন্দুকের নয়, মর্যাদারও। যেখানে বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র ছিল খ্রিস্টান, ইহুদি ও হিন্দু শক্তির দখলে, সেখানে তিনি প্রশ্ন তুলেছিলেন, ইসলামিক বোমা কেন নয়? 1974 সালের মে মাসে ষষ্ঠ দেশ হিসেবে প্রতিবেশী ভারত পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর পর থেকেই পাকিস্তানের ভিতরে জন্ম নেয় ভয়, উদ্বেগ আর এক অসম প্রতিযোগিতার চাপ। তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেন, আমরা না খেয়ে থাকবো, তবুও বোমা বানাবো। আর সেই কঠিন স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এক প্রবাসী বিজ্ঞানী ডক্টর কাদির খান। তিনি জানতেন পশ্চিমা গোয়েন্দা সংস্থার হত্যার তালিকায় উঠবে তার নাম, হত্যার ছক আঁকবে মোসাদ, কিন্তু তবুও থেমে যাননি তিনি। তার নেতৃত্বে 1970-80 দশকে ইসলামাবাদে পারমাণবিক বোমা তৈরির জন্য একটি সাহসী অভিযান শুরু হয়। বহু হুমকি আর প্রতিবন্ধকতা সত্ত্বেও শেষ পর্যন্ত সফলভাবে পারমাণবিক বোমা তৈরি করে ফেলে পাকিস্তান। পাকিস্তানের পারমাণবিক সফলতা ভালোভাবে নেয়নি ভারত ও পশ্চিমা দেশগুলো। পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম সম্পর্কে তথ্য ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের কাছে। ইসরায়েল ও ভারত একসঙ্গে পরিকল্পনা করে পাকিস্তানের পারমাণবিক স্থাপনাতে হামলার। কাদির খান জানতেন তার সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে এক রাতেই, তবুও থেমে যাননি তিনি। সাহসিকতার সাথে আরও দ্রুত কাজ করতে থাকেন তিনি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক পরিচালক জর্জ টেনেট আব্দুল কাদির খানকে ওসামা বিন লাদেনের মতো বিপজ্জনক বলে মন্তব্য করেছিলেন এবং প্রাক্তন মোসাদ প্রধান শাবতাই সাবিদ তাকে হত্যা না করার জন্য অনুতপ্ত ছিলেন। পাকিস্তানের পারমাণবিক সফলতা চোখের কাঁটা হয়ে দাঁড়ায় ইসরায়েলের জন্য। অভিযোগ রয়েছে পাকিস্তানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার চেষ্টা করেছিল ইসরায়েল। 1980-র দশকে ইসরায়েল ভারতের সহায়তায় পাকিস্তানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলার পরিকল্পনাও করেছিল, যে পরিকল্পনা থেকে ভারত সরকার পরে সরে আসে। পরবর্তীতে 1979 সালের জুন মাসে 8 ডেজ ম্যাগাজিনে এই অভিযানের কথা উঠে আসে। পাকিস্তানকে পারমাণবিক বোমা তৈরি থেকে আটকে রাখতে মোসাদ সহ বিভিন্ন দেশের সংগঠনগুলো
খানকে হত্যার কয়েকবার প্রচেষ্টা করে। একটি কোম্পানির মালিক সিগফ্রাইড শেরটলার সুইস ফেডারেল পুলিশকে জানান মোসাদের এজেন্টরা তাকে এবং তার বিক্রয় কর্মীদের বারবার ফোন করেছিলেন। তিনি বলেছিলেন জার্মানিতে ইসরায়েলি দূতাবাসের ডেভিড নামে একজন কর্মচারী তার সাথে যোগাযোগ করেছিলেন, যিনি তাকে পারমাণবিক অস্ত্র সম্পর্কিত এই ব্যবসা বন্ধ করতে বলেছিলেন। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রাক্তন কর্মকর্তা ফিরোজ খানের মতে, ইসরায়েলিরা চায়নি যে কোনো মুসলিম দেশ তাদের বহরে বোমা রাখুক। 1980-র দশকে ইসরায়েল ভারতের সঙ্গে যৌথভাবে পাকিস্তানের কাহুতা পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অনুমোদনও দেন। ইসরায়েলের যুদ্ধবিমান গুজরাটের জামনগর ঘাঁটি থেকে উড্ডয়নের পরিকল্পনা নেয়, কিন্তু শেষ মুহূর্তে গান্ধী সিদ্ধান্ত থেকে সরে আসলে এই হামলা বন্ধ হয়। এরপর 1987 সালে সেনাপ্রধান সুন্দরজি পাকিস্তান সীমান্তে বিশাল সেনা ও ট্যাঙ্ক পাঠিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করেন যেন কাহুতায় হামলা চালানো হয়। তবে প্রধানমন্ত্রী রাজীব গান্ধী বিষয়টি জানতে পেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যখন ভারত ও ইসরায়েল পাকিস্তানের ওপর চড়াও হওয়ার প্রস্তুতি নেয়, তখন বেইজিং ও ওয়াশিংটন থেকে আসে ভিন্ন বার্তা। চীন সরাসরি ইউরেনিয়াম, ট্রিটিয়াম এবং বিজ্ঞানী সরবরাহ করে পাকিস্তানের পাশে এসে দাঁড়ায়। আর যুক্তরাষ্ট্রের যেহেতু আফগান যুদ্ধে পাকিস্তানের সহায়তা প্রয়োজন ছিল, তাই তারা সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেয়নি। প্রেসিডেন্ট জিমি কার্টার পাকিস্তানের সহায়তা বন্ধ করলেও সোভিয়েত আগ্রাসনের পর ফের তা চালু করেন। 1980-র দশকে যুক্তরাষ্ট্র গোপনে পাকিস্তানি পারমাণবিক বিজ্ঞানীদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয় এবং তার কর্মসূচি থেকে দৃষ্টি সরিয়ে নেয়। কিন্তু শীতল যুদ্ধের সমাপ্তির সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায়। 1990 সালে শীতল যুদ্ধের সমাপ্তি ঘটতেই যুক্তরাষ্ট্রের ভিন্ন সুর শোনা যায়। অক্টোবরেই তারা পাকিস্তানের অর্থনৈতিক ও সামরিক সহায়তা বন্ধ করে দেয়। তখন পাকিস্তান আনুষ্ঠানিকভাবে বলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করবে, কিন্তু পরে কাদির খান স্বীকার করেন তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম গোপনে চলেছে। 1998 সালের 11 মে ভারত পারমাণবিক পরীক্ষা চালায়। তার ঠিক 17 দিন পর 28 মে পাকিস্তানও সফলভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়। পাকিস্তান তখন বিশ্বের 7ম পারমাণবিক শক্তি, আর দক্ষিণ এশিয়ায় ভারসাম্য ফিরে আসে। এর মাধ্যমে কাদির খান হয়ে ওঠেন জাতীয় নায়ক। টেলিভিশনে দাঁড়িয়ে ঘোষণা দেন, কে বানিয়েছে বোমা? আমি। কে বানিয়েছে ক্ষেপণাস্ত্র? আমিই বানিয়েছি। 1980-র দশকের মাঝামাঝি থেকেই ডক্টর খান গড়ে তুলেছিলেন গোপন এক পারমাণবিক নেটওয়ার্ক। তিনি যন্ত্রাংশ দ্বিগুণ পরিমাণে অর্ডার করতেন, অতিরিক্ত অংশগুলো বিক্রি করতেন ইরান, লিবিয়া ও উত্তর কোরিয়ায়। এই দেশগুলোর পারমাণবিক সফলতা অর্জনের সহায়তাও করেছেন তিনি। এর মধ্যে পরবর্তীতে উত্তর কোরিয়া পারমাণবিক সফলতা অর্জন করে। পরবর্তীতে 2004 সালে টেলিভিশনে আবেগঘন এক বক্তব্যে ডক্টর কাদির খান স্বীকার করেন তার নেটওয়ার্কের কথা। তিনি জানান তিনি একাই কাজ করেছেন, দেশের কেউ জড়িত নয়। প্রেসিডেন্ট মোশাররফ তাকে আমার নায়ক আখ্যা দিয়ে ক্ষমা করেন, তবে মার্কিন চাপের মুখে তাকে 2009 সাল পর্যন্ত গৃহবন্দী রাখা হয়। পরবর্তীতে তিনি বলেছিলেন, আমি একবার দেশকে বাঁচিয়েছিলাম বোমা বানিয়ে, আরেকবার বাঁচিয়েছিলাম সব দোষ নিজের কাঁধে নিয়ে। বেশ কিছুদিন ধরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন জ্বলছে। ইরান ইসরায়েলের মধ্যে 12 দিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর হলেও পরিস্থিতি এখনও উত্তপ্ত। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ছোড়া ইসরায়েলের আকস্মিক বিমান হামলার মাধ্যমে গত 13 জুন শুরু হয় এই যুদ্ধ। তবে কেবল ইরান নয়, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশই হয়ে উঠেছে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
আল জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্ট বা ACLEDর তথ্য বলছে, গত 20 মাসে অর্থাৎ 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু করে 2025 সালের 13 জুন পর্যন্ত ইসরায়েল গাজা, পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরানে মোট 35,000-এরও বেশি হামলা চালিয়েছে। এই হামলাগুলোর পেছনে রয়েছে যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ ইউনিট। বহু ক্ষেত্রে ঘটানো হয়েছে দুর্নিয়ন্ত্রিত বিস্ফোরণ। ইসরায়েলের এসব হামলা প্রমাণ করে মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে ইসরায়েলের লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যের দেশগুলো যেন ইসরায়েলের চোখের কাঁটা। সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে ফিলিস্তিনের ভূখণ্ডে, যার সংখ্যা 18,000-এরও বেশি। এরপর লেবাননে 15,500-এর বেশি, সিরিয়ায় 616, ইরানে 58 এবং ইয়েমেনে 39টি হামলা নথিভুক্ত হয়েছে। শুধু প্রতিবেশী দেশই নয়, ইসরায়েল থেকে প্রায় 2000 কিলোমিটার দূরের ইয়েমেনও রক্ষা পায়নি ইসরায়েলি হামলা থেকে। দূরপাল্লার এই অভিযানের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত F-15, F-16 এবং সর্বাধুনিক স্টেলথ F-35 যুদ্ধবিমান। নজরদারি ও লক্ষ্যভিত্তিক হামলার জন্য ড্রোনের ওপরও ইসরায়েল ব্যাপক নির্ভরশীল। সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে গাজায়। ইসরায়েল টানা 600 দিনেরও বেশি সময় ধরে অঞ্চলটিতে চালিয়েছে বোমাবর্ষণ, অবরোধ এবং স্থল অভিযান। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গাজায় অন্তত 56,000 মানুষ নিহত এবং 130,000-এর বেশি আহত হয়েছেন। বহু মানবাধিকার সংস্থা একে গণহত্যা হিসেবে অভিহিত করেছে। এছাড়াও অধিকৃত পশ্চিম তীরে চলছে জমি দখল ও সামরিক দমনপীড়ন। ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে গত 20 মাসে অন্তত 1000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী পশ্চিম তীর থেকে বাস্তুচ্যুত হয়েছেন 40,000-এরও বেশি মানুষ। লেবাননের সঙ্গেও থেমে নেই সংঘর্ষ। হিজবুল্লাহর সঙ্গে 14 মাস ধরে চলা সীমান্ত সংঘর্ষে 13,600টি হামলার মধ্যে 11,000-এরও বেশি চালিয়েছে ইসরায়েল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ লেবাননের বহু গ্রাম। সিরিয়ায়ও ব্যাপকভাবে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বিমান ঘাঁটি, যুদ্ধবিমান ও কৌশলগত অবকাঠামোগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। ACLEDর তথ্য অনুযায়ী প্রতি 3 থেকে 4 দিন পর পর সেখানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইয়েমেনে হুতিদের সামরিক সক্ষমতা ধ্বংস করতে একের পর এক হামলা চালিয়েছে তেল আবিব। লক্ষ্য ছিল বিমানবন্দর, বন্দর ও বিদ্যুৎ কেন্দ্র। গাজার যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের সমর্থনে হুতি গোষ্ঠী ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে, যার প্রতিক্রিয়ায় আসে এই আঘাত। সবশেষ ইরানের অভ্যন্তরেও সরাসরি হামলায় নেমেছে ইসরায়েল। 13 জনের বিমান ও ড্রোন হামলায় লক্ষ্যবস্তু করা হয় ইরানের সামরিক ঘাঁটি, অস্ত্রাগার এবং ক্ষেপণাস্ত্র প্রকল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলো। একবিংশ শতকের এই নতুন যুদ্ধক্ষেত্রে ইসরায়েল কেবল যুদ্ধ করছে না, বরং গোটা অঞ্চল জুড়ে সংঘাতের আগুন ছড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই আঞ্চলিক বিস্তৃতি মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধের ইঙ্গিত বহন করছে। ইতিহাসের সবচেয়ে জটিল ও গোপন অভিযানের কথা জানালো পেন্টাগন। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো ভয়াবহ হামলার নতুন তথ্য প্রকাশ করল মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর। ম্যারাথন বোমা হামলা এই নামে অভিহিত করা অভিযানের ফুটেজ ও বিশ্লেষণ প্রকাশ করা হলেও একটি প্রশ্ন রয়েই গেছে, ইরানের পরমাণু কর্মসূচির আসল ক্ষতি কতটা? শুক্রবার এক জরুরি ব্রিফিংয়ে প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি সামরিক অপারেশন চালিয়েছে যা আধুনিক যুদ্ধ ইতিহাসে নজিরবিহীন। এই হামলা ছিল সুপরিকল্পিত, জটিল এবং ভয়ঙ্করভাবে নিখুঁত।
জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই অপারেশনের কিছু গুরুত্বপূর্ণ খুঁটিনাটি তুলে ধরেন। তার ভাষায়, এই বোমাগুলো শুধু ইস্পাত ও বারুদের সমাহার ছিল না, এর পেছনে ছিল সুপার কম্পিউটারের অঙ্ক, শ্রেষ্ঠ অস্ত্র প্রকৌশলীদের দক্ষতা এবং সর্বোচ্চ সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত স্কোয়াড। ৩৭ ঘণ্টা ব্যাপী এই অপারেশনে অংশ নেয় বিমান বাহিনীর সক্রিয় ইউনিট, মিসৌরি এয়ার ন্যাশনাল গার্ডের সদস্য, এমনকি বহু নারী পুরুষ কর্মকর্তা, যাদের অনেকে ছিলেন ক্যাপ্টেন থেকে কর্নেল পদমর্যাদায়। জেনারেল কেইনের ভাষায়, তারা জানতো হয়তো বাড়ি ফেরা হবে না, তবু তারা উড়াল দিয়েছিল। যে ঝুঁকি তারা নিয়েছে তা অনুধাবন করা দুঃসাধ্য। পেন্টাগনের দেওয়া ভিডিও ফুটেজে দেখা যায় কিভাবে ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা পাহাড়ের গভীরে ঢুকে বিস্ফোরিত হচ্ছে। এই বোমা যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ব্যবহার হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। লক্ষ্য ছিল ইরানের সেই পারমাণবিক স্থাপনাগুলো যেগুলো পাহাড়ের নিচে তৈরি করে অদৃশ্য হয়ে যাওয়ার চেষ্টা করেছিল তেহরান। জেনারেল কেইন আরও জানান, হামলার মাত্র কদিন আগেই ফোর্দো পারমাণবিক স্থাপনাকে আরও গভীরে সরিয়ে নিতে শুরু করেছিল ইরান। কিন্তু যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো আগেই বুঝে যায় তেহরানের চাল এবং সেই অনুযায়ী অপটিমাইজড স্ট্রাইক প্ল্যান প্রস্তুত করে ফেলে। কিন্তু এত সব চমকপ্রদ সামরিক মহড়ার মাঝেও বড় প্রশ্ন থেকে যাচ্ছে, ইরানের প্রকল্প ধ্বংস হলো কিনা। পেন্টাগন এই প্রশ্নের কোনো সরাসরি উত্তর দেয়নি। প্রতিরক্ষা সচিব ও জেনারেল কেইন গোয়েন্দা সংস্থা CIA ও NSA এর তথ্যের ওপর দায় চাপিয়েছেন। আমরা শুধু হামলা করেছি, বিশ্লেষণ করছে ইন্টেলিজেন্স। প্রাথমিকভাবে কিছু বিশ্লেষক বলেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির কিছু অংশ হয়তো টিকে গেছে, ক্ষতি হয়েছে, কিন্তু প্রকল্প ধ্বংস হয়নি, শুধু ৫-৬ মাস পিছিয়েছে। তবে পরবর্তীতে CIA পরিচালক দাবি করেন স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ইরান যদি এটি আবার গঠন করতে চায় তাহলে তাদের কয়েক বছর লেগে যাবে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প পুরোপুরি আত্মবিশ্বাসী। বলেছেন, এই হামলায় ইরানের পারমাণবিক স্বপ্ন একেবারে চূর্ণ হয়ে গেছে। কিন্তু বিশ্লেষকদের প্রশ্ন, হামলার কয়েক ঘন্টার মধ্যেই কিভাবে তিনি এত নিশ্চিত হলেন? এই প্রশ্নের উত্তর এখনও অজানা। তবে এটুকু স্পষ্ট, হামলার ভয়াবহতা নতুন এক বাস্তবতা তৈরি করেছে। যে বাংকার ভেদ করতে পারবে না কেউ, এই বিশ্বাস তেহরানের ছিল, সেই বিশ্বাস এখন বোমার স্তূপে চাপা পড়ে আছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র শুধু যুদ্ধ করেনি, তারা ক্ষমতা প্রদর্শন করেছে এবং সেই প্রদর্শনের ইঙ্গিত ছিল স্পষ্ট। যদি কেউ রেড লাইন অতিক্রম করে তাহলে আমেরিকা থেমে থাকবে না। কিন্তু প্রশ্ন এখন আর শুধু সামরিক নয়, কূটনৈতিকও বটে। ইরান কি এই হামলার জবাব দেবে, নাকি তারা আরেকটি অপারেশনের প্রস্তুতি নিচ্ছে? পেন্টাগনের প্রকাশিত তথ্য এই উত্তরের অপেক্ষায় থাকা বিশ্লেষকদের আরও প্রশ্নমুখর করে তুলেছে। সবশেষে প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলছেন, আমরা ইতিহাস লিখেছি, তখন তেহরান সেই ইতিহাসের ধ্বংসস্তূপের মাঝে নতুন হিসাব কষছে। এই যুদ্ধ কি এখনো শেষ, না কেবল শুরু হলো? ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের মঞ্চ আগে থেকেই প্রস্তুত করেছিল পশ্চিমারা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির চাপেই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সাম্প্রতিক প্রতিবেদনটি সাজিয়েছিল, এমন অভিযোগ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এটি কোনো নিরপেক্ষ বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ নয়। প্রতিবেদনটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আতঙ্ক ছড়াতে ইরানের উপর দায় চাপানোর একটি হাতিয়ার মাত্র। রাশিয়া বলছে, এই প্রতিবেদনকে এক ধরনের অস্ত্র হিসেবে ব্যবহার করেছে পশ্চিমারা, যা বানিয়ে ইসরায়েলকে সরাসরি তেহরানের হামলার ভিত্তি তৈরি করে দেয় পশ্চিমা দেশগুলো।
মস্কো বলছে সবকিছুই ছিল সাজানো। 12 জুন IAEA বোর্ড অফ গভর্নর্সের বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব পাশ হয়, আর ঠিক পরদিন 13 জুন ইসরায়েল হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে। সময়চক্রটি চোখে পড়ার মতোই। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট করে বলেন এটি কাকতালীয় নয়, বরং পূর্ব পরিকল্পিত ছিল। ল্যাভরভ বলেন এই প্রতিবেদন কোনো প্রামাণ্য বৈজ্ঞানিক ভিত্তিতে তৈরি হয়নি, বরং যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির রাজনৈতিক চাপের ফলাফল এটি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা পক্ষপাতদুষ্ট এবং আতঙ্ক প্রসূত ভাষায় প্রতিবেদন প্রকাশ করেছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায় এতে এমন ইঙ্গিতপূর্ণ তথ্য ও অস্পষ্ট ভাষা ব্যবহার করা হয়েছে যা ইচ্ছাকৃতভাবে ইরানকে দোষারোপে সহায়তা করে। তিনি আরও বলেন এটি শুধু একটি প্রতিবেদন নয়, বরং পশ্চিমাদের হাতে তৈরি একটি প্রচারণার দলিল, যার মাধ্যমে ইসরায়েল যুদ্ধের পথ প্রশস্ত করেছে। তার মতে এই কৌশল নব্য ঔপনিবেশিকতার এক রূপ, যেখানে একটি সার্বভৌম রাষ্ট্রকে ধ্বংসের জন্য একটি আন্তর্জাতিক সংস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে। রাশিয়ার এই অবস্থানের সঙ্গে একমত হয়েছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষক। তারা বলছেন IAEA এর মতো একটি নিরপেক্ষ সংস্থাকে রাজনৈতিক চাপের মুখে এমন প্রতিবেদন তৈরি করতে বাধ্য করলে ভবিষ্যতে এর নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হবে। ইরানও IAEA এর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তেহরান বলছে আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় বল প্রয়োগ বেআইনি। তবুও ইসরায়েলের হামলা ও ক্ষেপণাস্ত্র আঘাতের বিষয়ে সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি সম্পূর্ণ নীরব রয়েছেন। তেহরানের ভাষায় এই নীরবতা আসলে সম্মতির সমান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সংকটময় সময়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখা উচিত, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পশ্চিমাদের রাজনৈতিক ইচ্ছাই প্রতিফলিত হচ্ছে সংস্থার নীতিতে। বিশ্লেষকরা বলছেন বিষয়টি এখানেই শেষ হবে না। পশ্চিমা চাপে তৈরি এমন প্রতিবেদন ভবিষ্যতে অন্য রাষ্ট্রের বিরুদ্ধেও ব্যবহার হতে পারে, আর তাহলে বৈশ্বিক নিরাপত্তা ও আন্তর্জাতিক আইন ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে IAEA এর নিরপেক্ষতা নিয়ে এখন আন্তর্জাতিক পরিসরে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছে। সবশেষে রাশিয়ার অভিযোগ শুধু ইসরায়েল বা IAEA এর বিরুদ্ধে নয়, এটি একটি বৃহৎ ভূরাজনৈতিক বাস্তবতাকেও স্পষ্ট করেছে, যেখানে 4টি প্রভাবশালী পশ্চিমা রাষ্ট্র আন্তর্জাতিক সংস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে একটি মুসলিম রাষ্ট্রকে আন্তর্জাতিক মঞ্চে অভিযুক্ত, অপমানিত এবং সামরিক হামলায় সাহায্য করছে। আর তাতেই ইরান ইসরায়েল যুদ্ধ এখন কেবল দ্বিপাক্ষিক সংঘাত থেকে অনেক বড় কিছু হয়ে দাঁড়িয়েছে। এটি আন্তর্জাতিক ব্যবস্থার ন্যায়, নীতি ও বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করা এক নতুন যুদ্ধের সূচনা। ইরান ইসরায়েলের যুদ্ধ যেন কেবল মধ্যপ্রাচ্যে নয়, পরিণত হয়েছিল বিশ্বশক্তির সংঘর্ষে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, এবার সরাসরি সামরিক ভূমিকায় থাকার কথা স্বীকার করল ফ্রান্সও। ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানি হামলা ঠেকাতে যুদ্ধের ময়দানে সক্রিয় ছিল ফ্রান্স।
আমেরিকা যখন ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে তখন পাল্টা প্রতিশোধে ইরানের আক্রমণ হয়ে ওঠে এতটাই ভয়াবহ যা সামাল দিতে গিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল দুই দেশই প্রায় কোণঠাসা হয়ে পড়ে। সেই বিপর্যয় থেকে রক্ষা পেতেই ফ্রান্সকেও নামতে হয় সামরিক সহায়তায়, এমনটাই জানায় ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নু। যুদ্ধটা যেন শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, সরাসরি সামরিক হস্তক্ষেপ করে মাঠে নামলো ফ্রান্সও। ইসরায়েলের দিকে যাওয়া ইরানের ড্রোনগুলোকে ভূপতিত করেছে ফরাসি বাহিনী, আর বিষয়টি নিশ্চিত করেছেন স্বয়ং ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েল ইরান যুদ্ধের সময়, বিশেষ করে যুদ্ধবিরতির আগের 12 দিন মধ্যপ্রাচ্যের আকাশে নজিরবিহীন সক্রিয়তা দেখা গেছে। ঠিক সেই সময়েই ইসরায়েলমুখী ড্রোনগুলোকে থামাতে এগিয়ে আসে ফরাসি সেনাবাহিনী। ফরাসি পার্লামেন্টে এক বিতর্কে প্রতিরক্ষা মন্ত্রী জানান, আমাদের সেনাবাহিনী ইরানের পক্ষ থেকে ইসরায়েলের দিকে নিক্ষিপ্ত সামরিক হুমকি মোকাবেলায় সরাসরি সক্রিয় ছিল। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ব্যবস্থা ও রাফাল যুদ্ধ বিমানের মাধ্যমে অন্তত 10টির বেশি ড্রোন ভূপতিত করা হয়েছে। এই বক্তব্যের ভিডিও ক্লিপ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেন লেকুর্নু। তবে তিনি জোর দিয়ে বলেন, আমরা ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নিইনি, আমরা শুধুই আত্মরক্ষায় অংশ নিয়েছি। তার ভাষায়, ফরাসি স্থাপনাগুলোর উপর দিয়ে যেহেতু ড্রোনগুলো ইসরায়েলের দিকে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে প্রতিরক্ষা পদক্ষেপ নিতে হয়েছে। বিশ্লেষকদের মতে ফ্রান্সের এই আত্মরক্ষামূলক পদক্ষেপ আসলে এক প্রকার পক্ষপাতদুষ্ট সামরিক ভূমিকা, কারণ ইরান সরাসরি ফরাসি ঘাঁটি লক্ষ্য করেনি, বরং তাদের হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েল। ফলে ফ্রান্স কার্যত ইসরায়েলের প্রতিরক্ষা বলয়ের একটি অংশ হিসেবে কাজ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায়, যুদ্ধ চলাকালীন সময় ইরান প্রায় 550টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 1000-এর বেশি ড্রোন নিক্ষেপ করেছিল ইসরায়েলের দিকে। তাদের মধ্যে বেশ কয়েকটি ড্রোন আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহার করে এগিয়ে যাচ্ছিল, যার মধ্যে কিছু ড্রোন গিয়েছিল ফরাসি ঘাঁটির উপর দিয়েও। তবে প্রশ্ন উঠছে, এই ড্রোন হস্তক্ষেপ কি আসলে আত্মরক্ষার অধিকার, নাকি এটি একরকম জোট গঠনের সূচনা? বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর হলেও এক একটা দেশের অবস্থান এখন স্পষ্ট হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র যেমন সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, এখন দেখা যাচ্ছে ইউরোপীয় শক্তিগুলো আর নিরপেক্ষ থাকছে না। এদিকে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা রয়েছে চরমে। দুই পক্ষই এখনো পুরোপুরি ক্ষয়ক্ষতির হিসাব মেলাতে পারেনি। তবে এখন যে বাস্তবতা স্পষ্ট, এই যুদ্ধ শুধু দুই দেশের সীমান্তেই সীমাবদ্ধ নেই, এটি একটি বড় আঞ্চলিক সংঘর্ষের রূপ নিচ্ছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর স্বীকারোক্তির পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন করে প্রশ্ন উঠেছে, পশ্চিমারা কি একে একে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ছে? বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই অবস্থানগুলো ভবিষ্যতে বৃহৎ যুদ্ধের ইঙ্গিত হয়ে দাঁড়াতে পারে। কারণ এখন যখন কেউ ইরানকে আঘাত করে, তখন তার শুধু ইসরায়েলের প্রতিরক্ষা নয়, বরং পশ্চিমা সামরিক ঐক্যের নতুন পরিসর হিসেবেই দেখা যাচ্ছে। সব মিলিয়ে যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু এখন একে একে মুখোশ খুলছে শক্তিধর দেশগুলোর, কে কার পক্ষে ছিল আর কার বিপক্ষে। আর সেই প্রকাশ্যে অবস্থান নেওয়ার তালিকায় এবার নাম লিখিয়েছে ফ্রান্সও। ইরানি
ইসরায়েল যুদ্ধ সাময়িকভাবে থেমে গেলেও 12 দিনের সেই রক্তাক্ত সংঘর্ষ ঘিরে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। কে জিতলো, কে কাকে কতটা ক্ষতবিক্ষত করলো তা নিয়ে তেহরান, তেল আবিব ও পেন্টাগনের মধ্যে শুরু হয়েছে এক প্রকার তথ্যযুদ্ধ। আর এই উত্তপ্ত প্রতিযোগিতার মাঝেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ইরানের ভূখণ্ড থেকেই ইরানের উপর হামলা চালানো হয়েছিল এমনই বিস্ময়কর দাবি তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন। مقاومت در کشورهای منطقه ইরানের মাটিতে গোপন কমান্ডো ও ড্রোন হামলার ক্ষয়ক্ষতি ও অভ্যন্তরীণ চাপের সেই পরিস্থিতি এখন ঘুরপাক খাচ্ছে সমাজ মাধ্যমে। 13 জুন ভোরে শুরু হওয়া এই হামলার পর থেকে গোপন ভিডিও, বিস্ফোরণের চিত্র ও ধ্বংসাবশেষে উঠে এসেছে এক অপ্রত্যাশিত চিত্র, যা প্রমাণ করে ইসরায়েল শুধু সীমান্ত নয়, ইরানের অভ্যন্তরেও যুদ্ধ ছড়িয়ে দিয়েছে। আল জাজিরার ওই প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়। হামলার প্রথম রাতেই ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ কিছু ভিডিও প্রকাশ করে, যেখানে রাতের আধারে মরুভূমির ভেতরে চুপিসারে অভিযান চালাতে দেখা যায় ক্যামোফ্লেজ পরিহিত মোসাদ সদস্যদের। তাদের লক্ষ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা, যাতে যুদ্ধবিমানগুলো নির্বিঘ্নে ঢুকে হামলা চালাতে পারে। ভিডিওতে আরও দেখা যায় স্পাইক নামের ক্ষুদ্র আকারের নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা ক্ষেপণাস্ত্র, যেগুলো দৃষ্টিসীমার বাইরে থাকা বস্তুতেও আঘাত হানতে পারে। এসব ক্ষেপণাস্ত্রে ক্যামেরা সংযুক্ত ছিল। এগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মে আঘাত করে। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমও এসব অস্ত্রের কথা জানায়। তারা বলে এসব ক্ষেপণাস্ত্রে ছিল ইন্টারনেট নির্ভর স্বয়ংক্রিয় প্রযুক্তি। অভিযান চালানো হয়েছে মোসাদের সন্ত্রাসী এজেন্টদের মাধ্যমে। তাদের হাতে থাকা প্রযুক্তি অনেকটা 2020 সালে মোহসেন ফাকরি জাহেদ হত্যার সময় ব্যবহৃত কৌশলের পুনরাবৃত্তি বলে মনে করছে বিশ্লেষকরা। তেহরানের দক্ষিণে শহর এর এই এলাকায় একটি 3তলা ভবনে ইসরায়েলি ড্রোন উৎপাদন কারখানা ধরা পড়ে। রাষ্ট্রীয় টিভি প্রচার করে আরও একটি অভিযানের কথা, যেখানে 6 জন ইরানি নাগরিককে মোসাদ এজেন্ট হিসেবে দেখানো হয়। তারা ছোট কোয়াডকপ্টার, টাইমার বোমা ও গ্রেনেড তৈরি করছিল। পিকআপ ভ্যানে লুকানো ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা এবং বিস্ফোরক ভর্তি গাড়ি সবই ইসরায়েলের বহুমাত্রিক কৌশলের অংশ। এতে ইরানের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও ভীতি ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনী রাতভর তল্লাশি অভিযান চালায়, বিশেষ করে তেহরানে ও উত্তরের প্রদেশগুলোতে, যেখানে লাখো মানুষ যুদ্ধ এড়াতে ছুটে গিয়েছিল। আটক হওয়া অনেক সন্দেহভাজনকে রাষ্ট্রীয় টিভিতে হাত বাঁধা ও চোখ ঢাকা অবস্থায় স্বীকারোক্তি দিতে দেখা গেছে। তেহরানের প্রসিকিউটর ও বিচার বিভাগের প্রধান নিজেরাই এক সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি ছাদ থেকে মোসাদের জন্য ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভিডিও করছিলেন। ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির জানিয়েছেন, আমাদের কমান্ডোরা শত্রুর ভেতরে গোপনে প্রবেশ করে বহু অপারেশন সফলভাবে সম্পন্ন করেছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এসব অভিযানের কথা স্বীকার করেনি, তবে জানা গেছে দেশ জুড়ে ডজনের বেশি গ্রেফতার ও 6 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরানের প্রতিরক্ষা নেটওয়ার্কে ধাক্কা দিতে ব্যবহৃত হয়েছে সাইবার যুদ্ধ। প্রো ইসরায়েল হ্যাকাররা হামলা চালিয়ে ইরানের 2টি বড় ব্যাংক ও সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ অচল করে দেয়। এদিকে ইরানের বিপ্লবী গার্ডের বিমান ইউনিট প্রধান আমির আলী হাজিজাদে এক বক্তৃতায় বলেছিলেন, আমরা সবাই মোসাদের নজরদারিতে আছি। তিনি সতর্ক করে দেন সবাই যেন নিয়মিত মোবাইল ফোন বন্ধ ও বদলাতে থাকে। পরবর্তীতে তিনি তেহরানের এক ভূগর্ভস্থ ঘাঁটিতে নিহত হন। ইরান ইসরায়েল যুদ্ধ এখন আর সীমান্ত ভিত্তিক নয়, বরং রাষ্ট্রের গভীরতম স্তরে ঢুকে পড়েছে। যে কোনো ভবন, গাড়ি, এমনকি মোবাইল ফোনও হতে পারে অস্ত্র বা নজরদারির যন্ত্র। যুদ্ধ এখন শুধু মাঠে নয়, চলে গেছে প্রযুক্তি ও গুপ্তচর বৃত্তির জগতে।